নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ 1 বছর পূর্ণ করল। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাত্র 3 দিনের মাথায় এই সরকার শপথ নেয়। 1 বছরে তারা নিয়েছে একাধিক সংস্কার পদক্ষেপ, স্থিতিশীল করেছে অর্থনীতি আর দিয়েছে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর 24-এর 5 আগস্ট ভেঙে পড়ে শেখ হাসিনার 15 বছরের শাসন। রাজধানী জুড়ে বিজয় মিছিল, স্লোগান, শহীদদের প্রতি শ্রদ্ধা। তখনই স্থির হয় জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণে নতুন শাসন ব্যবস্থা গড়তে হবে। গেল বছরের 5 আগস্টের মাত্র 72 ঘণ্টা পর শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়েই ঘোষণা দেন এই সরকার শুধু নির্বাচন নয়, দেশকে নতুন পথে এগিয়ে নিতে সংস্কারেও ভূমিকা রাখবে। 1 বছর পূর্তির প্রাক্কালে 5 আগস্ট 2025 গণ অভ্যুত্থান দিবসে জাতির সামনে উপস্থাপন করা হয় জুলাই ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর এর খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 6 আগস্ট নির্বাচন কমিশনে চিঠি পৌঁছায়। কমিশনের বৈঠকে জানানো হয় ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে নির্বাচনের তফসিল। 1 বছরে গঠন করা হয়েছে একাধিক সংস্কার কমিশন। নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী বিষয়ক সহ নানা খাতের সুপারিশ ইতিমধ্যে জমা পড়েছে। অনেকগুলোতে কাজও শুরু হয়েছে। মূল্যস্ফীতি জুনে নেমেছে 8.48%, 35 মাসের মধ্যে, যা সর্বনিম্ন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি 6% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার পরও খানিকটা বাজার নিয়ন্ত্রণে রেখেছে সরকার। রেমিটেন্সে রেকর্ড। গত অর্থ বছরে এসেছে $3033 কোটি, যা টাকার মানকে করেছে শক্তিশালী। বৈদেশিক ঋণ পরিশোধেও হয়েছে সাফল্য। 11 মাসে শোধ হয়েছে $4 বিলিয়ন। তারপরও বেড়েছে রিজার্ভ। অর্থনীতি, শাসন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে আগামী নির্বাচনে নির্ধারণ করবে এই পরিবর্তনের ধারাবাহিকতা কতটা টিকে থাকবে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। 1 বছর আগে অনেক আকাঙ্ক্ষার চাপ নিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারের পতন তা কি পূরণ হয়েছে? আইন ও সালিশ কেন্দ্র বলছে মানবাধিকার সংকট এখনো রয়ে গেছে আগের মতোই। আর সাধারণ মানুষ কেউ বলছেন চেষ্টা ছিল, সময় ছিল কম। আবার অনেকে বলছেন ব্যর্থতার দায় এড়ানো যাবে না। আরও জানাচ্ছেন জিয়াদুল ইসলাম। 24 আগস্ট গণ অভ্যুত্থানের পর উচ্চ প্রত্যাশার মধ্যে গঠিত হয়েছিল এই সরকার। রাজনৈতিক দমনপীড়নের অবসান, মানবাধিকারের নিশ্চয়তা, গণতন্ত্রে ফেরার প্রতিশ্রুতি সবই ছিল শুরুর দিনগুলোতে সরকারের অঙ্গীকার। তবে 1 বছরে সেই অঙ্গীকারের কতটা পূরণ হয়েছে তা নিয়েও শুরু হয়েছে হিসাব নিকাশ। অনেকে মনে করছেন সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব হয়নি, ফলে সংস্কারের গতি থমকে গেছে। আমাদের যা চাওয়া ছিল সেই হিসেবে আমরা প্রত্যাশা আমাদের পূর্ণ হয় নাই। আমাদের যে এক্সপেকটেশন ছিল যে এতে 1 বছরের মধ্যে দেশে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার হবে, নির্বাচনী পরিবেশ তৈরি হবে, আমরা অতটা সফল দেখিনি। হতাশার সুরও শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে। সাধারণ মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা বদলায়নি, বরং সহিংসতা ও অনিশ্চয়তা এখনও নিত্যসঙ্গী। আমরা যেরকম একটা স্থিতিশীল অবস্থাতে ছিলাম বা আমাদের একটা উন্নয়ন একটা প্রসেসের মধ্যে ছিল, সেখান থেকে মনে হয় আমরা কিছুটা বেরিয়ে গেছি। সবাই মিলে যদি এটাকে সাপোর্ট করি, ঠিক আছে, সাহায্য একটু সাপোর্ট দেই, দেন হয়তো আশা করা যায় আরও তারা সাকসেস হবে। কারো মতে নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক ধারায় ফেরার প্রক্রিয়া ইতিবাচক। নিরাপত্তাহীনতা, সহিংসতা আর মত প্রকাশের স্বাধীনতা, এগুলো নিয়েও আছে সমালোচনা। তবে কেউ কেউ বলছেন 1 বছরের স্বল্প সময়ে সব পরিবর্তন আনা সম্ভব নয়। আমরা ভালো না, আমরা সাহায্য করছি না, আমরা শুধু আমাদের দাবি, এই দাবি সেই দাবি। একটা নতুন কিছু লোক এসেছে দেশটাকে চালানোর জন্য, তাদের তো আমাদের সহযোগিতা করা উচিত। এখন অন্য একটা লোক 1 বছর আইছে, 1 বছর হয়েছে আর কি,
এখন হ্যাঁ এটা গুছাইতে ওরা সময় লাগবে আর অভিজ্ঞতা নাই তেমন দেশ চালানোর। এখন মানুষের চাওয়া ঘোষণার চেয়ে বাস্তবায়নে জোর দেয়া, যাতে রক্ত, ঘাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া পরিবর্তন সত্যিকারের সাফল্যে পৌঁছায়। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ছুরি চাপাতি দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে বাদ জুমা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ মাঠে তার প্রথম জানাজা হয়েছে। মোহাম্মদ আল আমিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের মাত্র 50 গজ দূরে একটি চায়ের দোকানের ভেতর প্রকাশ্যে ছুরি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত 7:45টার দিকে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের দক্ষিণে চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সিঁড়ির পাশে 10 থেকে 15 জনের একটি সন্ত্রাসী দল কুপিয়ে হত্যা করে তুহিনকে। এর আগে একটি মার্কেটে বাদশা নামের এক ব্যক্তি গোলামী নামের নারীকে মারধর করলে ওই নারীর লোকজন চাপাতি দিয়ে বাদশা মিয়াকে কুপাতে যায়। সন্ত্রাসী বাহিনীর এমন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে খুন করে তারা। এ ঘটনায় তুহিনের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। নির্মম এই ঘটনায় গাজীপুরে শোকের ছায়া নেমেছে। স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন। দেশজুড়েও হয়েছে প্রতিবাদ ও মানববন্ধন। পুলিশ বলছে এই ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে 5 জনকে আটকও করা হয়েছে। বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে, এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া এলাকার বাসিন্দা। সিরাজুমনির শুভ, নাগরিক। ঘটনার আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল আমিন। সাংবাদিক তুহিন হত্যার সর্বশেষ আপডেট জানাবেন তিনি। আলামিন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আটকদের পরিচয় জানা গেছে কিনা, তাদের নিয়ে পুলিশ কি বলছে? আমরা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে এই পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বাসন থানা পুলিশ। তবে তাদেরকে এখনো যে মামলায় দেওয়া হয়েছে সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি। তারা পুলিশ বলছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরও এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাছাড়া যাদেরকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল যে হত্যাকাণ্ডের সাথে দেশে অস্ত্রসহ যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে এই 5 জনের সম্পৃক্ততা আছে কিনা সেটিও তারা খুঁজে দেখছে এবং পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এছাড়া আজকে কিন্তু বাদ জুমা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদে সেই আসাদুজ্জামান তুহিন জানাজা শেষে তার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উদ্দেশ্যে পাঠানো হয়েছে নিজ গ্রামের উদ্দেশ্যে। এছাড়া এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু গাজীপুর সারাদিন যাবৎ উত্তাল হয়েছে। বিভিন্ন সংগঠন, সাংবাদিক মহল তারা বিভিন্ন ধরনের দাবি জানিয়ে আসছে যাতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়। এবং আমরা জানি যে আসাদুজ্জামান তুহিনের বড় ভাই যিনি রয়েছেন সেলিম মিয়া, তিনি অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন, হত্যা মামলা। তো সেই মামলাটি নিয়ে এখন পর্যন্ত পুলিশ কাজ করে যাচ্ছে। তো আমরা যেটি জেনেছি যে এই একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে মূলত ঘটনার সূত্রপাত হয় এবং যেখানে এই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে চান্দনা চৌরাস্তা এবং সেটি পুলিশ বক্সের খুব কাছেই ছিল, যেখানে সব সময় 24 ঘন্টা বলা যায় যে লোক সমাগম থাকে এবং এরকম একটি জায়গার মধ্যে এরকম একটি হত্যাকাণ্ড সংঘটিত হবে এবং সেখানে আসাদুজ্জামান তুহিন কিন্তু একজন পরিচিত সাংবাদিক ছিলেন এবং তার বিচরণ সেই এলাকাতেই ছিল, তিনি থাকতেন এবং ওই এলাকাতেই ইউনানি ব্যবসার সাথেও তিনি জড়িত ছিলেন। আলামিন, এই হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু পুলিশ জানিয়েছে জড়িতদের চিহ্নিত করা গেছে। তুহিন কি ঘটনার শিকার নাকি সংঘবদ্ধ অপরাধীরা পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে? তুহিন আসলে যে বিষয়টি আমরা সিসি ক্যামেরায় দেখেছি, যেটি সাপলা ম্যানশন যে সিসি ক্যামেরায় ঘটেছিল, সেটি
আমরা দেখেছি যে একজন নারী গোলাপী নামক একজন নারীর কে হামলা করে একজন যুবক, সে তার নাম ছিল বাদশা মিয়া। তো সেই বাদশা মিয়াকে 4-5 বা 6-7 জনের একটি দল তারা দেশি অস্ত্র ছুরি চাপাতি নিয়ে আক্রমণ করতে যায়। তো সেখানেই আমরা জেনেছি যে সে আসাদুজ্জামান তুহিন ভিডিও ধারণ করতে গিয়েছিলেন এবং সেখানে ভিডিও ধারণ করার এক পর্যায়ে সেই সন্ত্রাসীদের চোখে পড়ে যায় যে আসাদুজ্জামান তুহিন সেখানে ভিডিও ধারণ করছেন। পরবর্তীতে তাকে বলা হয় ভিডিও ধারণ থেকে বিরত থাকার জন্য অথবা ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য, কিন্তু সেটি না করে সে আসাদুজ্জামান তুহিন সেখান থেকে প্রায় 200 গজ পূর্ব দিকে ফ্লাইওভার ব্রিজ পেরিয়ে কিন্তু সেই মসজিদ মার্কেট যেটি সেখানে তার যে বিশ্বস্ত জায়গা সেটিতে কিন্তু আছে এবং মসজিদ মার্কেটের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পাশে যে দোকানটি রয়েছে সেখানে আশ্রয় নাই, কিন্তু সেখানেও এসে সেই দুর্বৃত্তরা সেখানে। আলামিন, আমরা পুলিশের বক্তব্য শুনতে চাচ্ছিলাম, পুলিশ কি বলছে? আমরা জেনেছি যে আসলে এক ধরনের সংবাদ করতে গিয়ে তিনি এই আক্রমণের শিকার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আলামিন, আমরা পুলিশের বক্তব্য শুনতে চাচ্ছিলাম, পুলিশ কি বলছে এই ঘটনায়? জি, আসলে পুলিশ বরাবরই যে কথাটি বলে থাকে যে তারা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে। আসলে এত পরিষ্কার ভাবে হত্যা ছিল এবং আমরা যেটি খুব মর্মাহত গাজীপুরের। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার সর্বশেষ আপডেট জানাতে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মোহাম্মদ আলামিন। চলে যাচ্ছি পরের সংবাদে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এখন আবার নির্বাচনকে সামনে রেখে নানা মত দিচ্ছে, অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এছাড়া ভারত থেকে ফ্যাসিস্ট মাফিয়ারা ভোট বানচালের চেষ্টা করবে, তাই সতর্ক থাকারও আহ্বান জানান তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতারা। এটি ছিল জনতার যুদ্ধ। জামায়াতের নানা কথা শুনে মানুষ অবাক হচ্ছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনে তারা জামানত হারাবে জানিয়ে এখন দলটি পিআর পদ্ধতির বুলি আওড়াচ্ছে। 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না। নির্বাচনে ফ্যাসিস্টরা ভারত থেকে সহিংস ঘটনা ঘটানোর পায়তারা করছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই আমাদের অঙ্গীকার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনা সভায় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন দলটির নেতারা। আপনার তো কারো ব্যক্তির সরকার না, আপনার তো জনগণের আন্দোলনের সরকার, কারো তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই জানিয়ে বিএনপি নেতারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই ভোট যখন আগামী। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সবজির বাজারে শ্রাবণের বৃষ্টিতেও যেন হাত পোড়ার দশা। বর্ষায় সরবরাহ কম আর পরিবহন খরচ বেড়ে যাওয়ার কথা বলছেন বিক্রেতারা। মাছের দামেরও একই হাল। বৃষ্টি হলে মাছের দাম কেন বাড়বে বুঝতে পারছেন না ক্রেতারা। চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে কালো বেগুন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল 70 থেকে 80 টাকা। করলা কেজিতে 100 টাকা। টমেটো ও পেঁপের দামও লাফিয়ে বেড়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টি আর সরবরাহ সংকটের কারণে এই বৃদ্ধিকে ঠেকানো যাচ্ছে না।
মাছের মধ্যে ইলিশের দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে। বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2600 টাকা পর্যন্ত, মাঝারি 1200 টাকা থেকে শুরু। রুই কাতলা সহ অন্যান্য মাছের দামও কেজি প্রতি 20 থেকে 40 টাকা করে বেড়েছে। দাম বাড়ায় নিত্যপণ্য কেনা অনেকের জন্যই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বাজারে আসা অনেক ক্রেতাই বলছেন দিন দিন কেনাকাটার তালিকা ছোট করতে হচ্ছে। বাজার পরিস্থিতি একটু কিছু কিছু পণ্য আছে একটু বেশি হাই প্রাইস রাখতেছে, আর দরদাম না করলে আসলে যে যেমনে পারতেছে আর কি তার থেকে তেমন ভাবে নিতে। বৃষ্টির কারণে কিছুটা দামে কোনো জিনিসের একটু বেশি। সবজির বাজারে গেলাম, সেখানেও কিছুটা বেশি মনে হলো। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হলে পরিবহন খরচ কমলে দামের ঊর্ধ্বগতি কমবে। এছাড়া পাইকারি পর্যায়ে নিয়ন্ত্রণ জোরদার হলে ক্রেতারাও পাবে কিছুটা স্বস্তি। সবজির দাম আজকে একটু মানে বাড়তি আছে। এখানে মনে হচ্ছে যার যেমন ইচ্ছা সেভাবে দাম নির্ধারণ করতেছে, ওরকম কোনো নাই, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। বাজারের এক পাশে সবজি আর অন্য পাশে মাছ, দুই ক্ষেত্রেই একই চিত্র, লাগাম ছাড়া দাম। ক্রেতাদের প্রত্যাশা দ্রুত এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে আনবে প্রশাসন আর ব্যবসায়ীরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। নওগাঁর দামিরহাট ও সাপার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 18 বাংলাদেশিকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে ধামিরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার 271 এবং সাপাহার উপজেলার বামনপাড়া বিওপির মেইন পিলার 246 এর কাছ দিয়ে পুশিং করা হয় তাদের। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে জিম্মায় নেয়। বিজিবি জানায় বিভিন্ন সময়ে বাংলাদেশের সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে রাজমিস্ত্রি ও বাসাবাড়িতে কাজ করতে যান এসব বাংলাদেশিরা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনায় বসছে ঐক্যমত্য কমিশন। প্রথমে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বের আলোচনা হবে। সরকার চাইলে কমিশনের মেয়াদ আরও বাড়তে পারে, জানিয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঐক্যমত্য কমিশন। আজ জাতীয় সংসদের এলডি হলে এ আয়োজন হয়। রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা আর বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা দরকার। জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত 28শে জুলাই প্রেরণ করা হয়েছে। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। এছাড়াও তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত 2 পর্বের আলোচনা সাফল্যের দিকে এগিয়েছে। সরকার চাইলে কমিশনের মেয়াদ বাড়াতে পারে বলেও জানান তিনি। দ্বিতীয় পর্বের আলোচনায় কমিশনের প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টি নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য অর্জিত হয়েছে। এছাড়াও কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে অধ্যাদেশ, নীতি এবং নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় পর্বে 20টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু নিয়ে আলোচনা হয়, যেখানে 11টি বিষয়ের ওপর সব দলের সমর্থনে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, প্রথম পর্যায়ের আলোচনায় যে 25টি বিষয়ের উপর আলোচনা হয়নি সেটিও সমাধানের প্রত্যাশা রাখে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবং নাগরিকরা তাদের এই দায়িত্ব বারংবার স্মরণ করে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। আজ আমি এই পর্যন্ত। ঢাকায় অনুষ্ঠিত হলো চীন বাংলাদেশ স্বাস্থ্য চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী, যেখানে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতায় উন্মোচিত হলো নতুন অধ্যায়। রাজধানীর এক 5 তারকা হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হলো চীন বাংলাদেশ হেলথ অ্যান্ড মেডিকেল অ্যাডভান্সমেন্ট এক্সপো 2025। আয়োজন করে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার। এতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। বাংলাদেশি রোগীদের জন্য অনসাইট ও অনলাইন কনসালটেশন, ভিসা প্রসেসিং, অনুবাদক সেবা থেকে শুরু করে বিমানবন্দর পিকআপ সুবিধার কথা তুলে ধরা হয় এক্সপোতে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।